আজকে নিয়ে এসেছি ফিরে দেখো গল্পের ষষ্ঠ পর্ব। অর্থাৎ তোমরা দেখেছো প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব, পঞ্চম পর্ব। আজকে সেই ষষ্ঠ পর্ব। বেশি কিছু বলতে চাইছি না, গল্পটা শুরু করা যাক। আর যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। শুরু করছি ষষ্ঠ পর্ব। পাহাড়ের তলা থেকে মেঘ উঠে কাঞ্চনজঙ্ঘাকে এখন অনেকটা ঢেকে দিয়েছে। সামনে সবুজ পাহাড় থেকে সুতোর মতো একটা নদী নিচের দিকে নেমে পড়েছে। অসংখ্য ছোট ছোট পাখি আকাশ জুড়ে ঘুরপাক খাচ্ছে। বাঁ দিকের পাহাড়টার মাথায় সাদা সাদা বাড়ি দেখা যাচ্ছে। মনে হচ্ছে কোনো এক গুফা হবে। সাব, রুমের চাবিটা কি আপনার কাছে? রণদীপ পিছন ফিরে দেখলো বক্তা এখন শিশু ক্রোশ সিকিম জননী। ডোরা কাটা লুঙ্গির ওপর রংচঙে সোয়েটার পরা কোলের বাচ্চাটার মুখটুকু দেখা যাচ্ছে। ফর্সা তুলতুলে মুখ, ছোট্ট ছোট্ট চোখ দুটো পিক পিক করছে। রণদীপ চাবিটা এগিয়ে দিল। একটু পরেই সিকিম জননী ফিরে এলে চাবিটা রণদীপকে ফিরিয়ে দিয়ে হিন্দিতে বলল, সাব, আপনি কি অপরাধীর বন্ধু? রণদীপ মহিলার মুখের দিকে তাকিয়ে উত্তরে বললেন, হ্যাঁ। আপনার পরিচয়? মহিলা একটু ইতস্তত মুখে নিচু করে বলল, আমি এ বাড়ির বউ। রণদীপের মুখে হাসি ফুটে উঠল। আচ্ছা, তার মানে আপনি দীপকজির স্ত্রী? জি সাব। আপনি তো কাল রাতে এসেছেন। হ্যাঁ। মুনিয়া আপনার কথা বলছিল। কে মুনিয়া? দীপকজির বোন, যার সঙ্গে কাল আপনার বাসে দেখা হয়েছিল। রণদীপ মনে মনে বলল, ওরে বাবা, মানে সেই কাঞ্চসুন্দরী দীপক প্রধানের বোন। এই যে খোদা বাঘের কুড়ি, বাঘিনীর ঘোড়ায় এসে আশ্রয় নিয়েছি। ভয়ে ভয়ে সে বাঁ দিকের বাহুর ওপর একটু হাত বুলিয়ে নিল। ওরে, হাব ভাব দেখে দীপকের বউ হাসতে লাগলো। তারপর বলল, ওর ওপর রাগ করবেন না সাব, ওই মেয়েটি অমনি। কিন্তু যখন থেকে শুনেছি আপনি অপরেশজির বন্ধু, তখন থেকেই আর আপনার সামনে লজ্জায় আসতে পারছে না। কথা শেষ করে দীপকের বাবু ছাদের আলসে দিয়ে মুখ বাড়িয়ে চিৎকার করলো, মুনিয়া, একটু ওরা আয় তো। কিছু পরে মুনিয়া ওর বৌদির পেছন পেছন এসে রণদীপের সামনে দাঁড়ালো। ওর বৌদি বলল, যা সাবের কাছ থেকে মাপ চা। রণদীপ লজ্জিত হয়ে পড়ল। ও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আরে, মাপ চাওয়ার মতো কিছু করেনি ও। আপনারা বসুন বরণ। কাঞ্চসুন্দরী নীল জিন্সের ওপরে একটা লাল উঁচু গলার সোয়েটার পরেছে। মুখটা নিচু করে সে মেঝেতে পায়ের আঙুল দিয়ে ঘষাঘষি করছে। বৌদি বসতে বলল, সে দাঁড়িয়ে রইল। রণদীপ বলল, মুনিয়া বসো। এইবার সে ভীরু পায়ের বৌদির পাশে গিয়ে বসলো। দীপকের বউ রণদীপকে বলল, সাব, আপনাকে দেখছি সকাল থেকে সেই একই জায়গায় বসে আছেন, কোথাও ঘুরতে যাবেন না? রণদীপ খালি বিয়ারের ক্যানটা চেয়ারের নিচে নামিয়ে বলল, ঘুরে বেড়াতে আমার ভালো লাগে না। মুনিয়া হঠাৎ মুখর হয়ে উঠল। সাপ তো শুধু মদ খেতেই ভালোবাসে, বেড়াতে যেতে পছন্দ করে না। কথাটা ওর মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু ওর কথা শেষ হতেই দীপকের বউ জোর করে ধমক দিল, মুনিয়া, ভদ্রভাবে কথা বল। মুনিয়া চেয়ার থেকে উঠে নিচে পালিয়ে গেল। রণদীপ মনে মনে ভাবল, কে বলেছে ও লজ্জা পেয়েছে আজ? লজ্জা তো আর অলংকার নয়, ওর প্রকৃত অলংকার হলো রাগ। দীপকের বউ লজ্জিত হয়ে বলল, সাব, ওর হয়ে আমি তোমার কাছে মাপ চাইছি। দীপকজি ফেরার পর ওর জন্য কড়া ধোলাইয়ের ব্যবস্থা করছি। রণদীপ উত্তাল হয়ে বলল, না না, ওরকম বলবেন না, মনে হয় ওর স্বভাবটা ওরকম। দীপকের বউ চলে গেল। রণদীপ চুপ করে বসে রইল। কাঞ্চনজঙ্ঘাকে আর দেখা যাচ্ছিল না। কাবরুর মাথার শেষ আলোটা এখন মিলিয়ে গেল। চারিদিক জুড়ে অন্ধকার নেমেছে। রণদীপ ঘরে ফিরে এলো। গরম কম্বলের মধ্যে ঢুকে অসমাপ্ত উপন্যাসটা পড়তে লাগলো। এক নাগাড়ে বেল বাজতে থাকায় রণদীপের ঘুম ভেঙে গেল। বিরক্তির সঙ্গে কম্বলের ভিতর থেকে হাতটা বার করে জানালার পর্দা সরিয়ে বাইরের দিকেই তাকালো। এখনও আলো পরিষ্কার হয়নি। এত সাত সকালে চা নিয়ে এলো, কিন্তু সে তো বেডটি ছাড়েনি। বেলের আওয়াজে বিরক্ত হয়ে বিছানায় শুয়ে হাঁক দিল, কে তুমি, কি চাই? ওদিক থেকে কোনো উত্তর এলো না, কিন্তু বেলটা ক্রমাগত বেজেই চলেছে। রণদীপ বিরক্তির সঙ্গে বিছানা ছাড়ল। শীতে কাঁপতে কাঁপতে পাঞ্জাবির ওপর একটা সোয়েটার চাপিয়ে নিল। তারপর রাগের সঙ্গে সজোরে ও দরজাটা খুলল এবং বিস্ময়ে চমকিত হলো। সামনে দণ্ডমান কাঞ্চসুন্দরী। তার মাথার ওপর পেছনে ক্রমশ দৃশ্যমান হচ্ছে তুষার সিংহ কাঞ্চনজঙ্ঘা। রণদীপ মনে মনে তারিফ বলল, কি অপূর্ব ফ্রেম। আমার হাত এখন বাইরে দিল। রণদীপ বলল, কোথায়? ওই যে দূরের মাঠে, যেখান থেকে সূর্য ওঠা দেখা যায়। এক্ষুনি সানরাইজ হবে, তুমি চলো আমার সঙ্গে। তুমি যাও মুনিয়া, আমার ওসব ভালো লাগে না। মুনিয়া কঠিন গলায় বলল, শোনো সাব, আমাদের এখানে যারা আসে তারা কিন্তু বেড়াতেই আসে,
সারাদিন ধরে প্রকৃতির মাঝে ঘুরে বেড়াই, তোমাকে তাই করতে হবে, তোমাকে আমার সঙ্গে এখন যেতেই হবে। রণদীপের কোনো আপত্তিই টিকল না, বাধ্য ছেলের মতো শালটা গায়ে জড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলো। মন্ত্র যজ্ঞের মতো সে কাঞ্চা সুন্দরীর পিছন পিছন সদূর দূরে চলে গেল। মাঠ পেরিয়ে তারা পায়ে হাঁটা পথ ধরে সামনের পাহাড়ে উঠতে লাগলো। কিছু দূর যাওয়ার পর রণদীপ দাঁড়িয়ে পড়ল। পাহাড়ে চড়ার অভ্যাস নেই তো, তাই হাঁপিয়ে গেছে। কাঞ্চা সুন্দরী পেছন ফিরে জিজ্ঞাসা করলো, কি হলো, এসো? সূর্য যে উঠে গেল। রণদীপের করুণ অবস্থা দেখে সে ফিরে এসে দ্বিধাহীনভাবে তার হাতটা ধরে বলল, এসো, রাস্তার দিকে চোখ রেখে সাবধানে চলে এসো, দেখো আমার হাতটা যেন ছেড়ে দিও না। আবার শুরু হলো তাদের পথ চলা। সরু খাড়াই পাহাড়ি সারিগুড় পথ ধরে চলতে লাগলো। আবার হাঁপিয়ে পড়ল রণদীপ। রাস্তার পাশে একটা গাছে হেলান দিয়ে বলল, আমি আর পারছি না, চলো ফিরে যাই। কাঞ্চা সুন্দরী তার পা দুটোকে বাচ্চা ছেলের মতো দাপিয়ে পড়ল, এসো না, আর একটুখানি পথ তো, এক্ষুনি সূর্য উঠে যাবে। দীর্ঘ শ্বাস ফেলে রণদীপ আবারও চলতে শুরু করলো। চারিদিকের ঘন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে গা ছমছম করতে লাগলো। পাহাড়ে চড়ে চড়ে পায়ে রীতিমতো ব্যথা লাগলো, কিন্তু তা তো নাছোড়বান্দা হয়ে আবার পথ চলতে লাগলো। ফিরে দেখো গল্পের ষষ্ঠ পর্ব এখানেই শেষ হলো।